पश्येतां पाण्डुपुत्राणाम् आचार्य महतिं च मुं व्यूढ़ं দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতः। ভগবদ্গীতায় হঠাৎ করেই যখন গোটা সৈন্যকে দেখলো সেখানে দাঁড়িয়ে দুর্যোধন, তখন নিজের শিক্ষক দ্রোণাচার্যর উদ্দেশ্যে বলছেন কি যে দেখুন আপনার সামনে রয়েছে এই গোটা সৈন্য সমাবেশ এবং সেই সৈন্যর মধ্যে দাঁড়িয়ে রয়েছে সব বড় বড় রথী মহারথী। দুর্যোধন যখন এই কথা বলছেন তাকে, নিজের শিক্ষককে দ্রোণাচার্যকে, তখন তিনি পয়েন্ট আউট করছেন, দেখাচ্ছেন বড় বড় রথী মহারথীদের যারা পাণ্ডবদের পক্ষে দাঁড়িয়ে আছে। আর এই রাজ্যে এমনভাবেই হয়তো দেখাতে হবে এবার বড় বড় জঙ্গি সংগঠনের মাথারা নেতারা যারা একদম উল্টো পথে গিয়ে এই দেশকে ভেঙে টুকরো করার কথা ভাবে, যারা এই দেশের ক্ষতি করার কথা ভাবে। পাণ্ডবরা তো এই দেশকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাঁচিয়েছিল এবং ধর্মের প্রতিষ্ঠা করেছিল, কিন্তু জঙ্গিরা তো তার উল্টোটা করে। কিন্তু ঠিক সেই সময় যেমনটা দুর্যোধন বলেছিলেন নিজের শিক্ষককে, তেমনটাই হয়তো এবার বলতে হবে যে এই জঙ্গিদের দেখুন তারা সবাই দাঁড়িয়ে রয়েছে, পিএফআই দাঁড়িয়ে আছে, সিমি দাঁড়িয়ে আছে, এবিটি দাঁড়িয়ে আছে, আল কায়দা দাঁড়িয়ে আছে, বিভিন্ন জঙ্গি সংগঠন দাঁড়িয়ে আছে। এবং সেই জঙ্গি সংগঠনের লিঙ্ক কোথায়? তৃণমূল কংগ্রেস। এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী বলছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিএফআই এর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে তৃণমূল কংগ্রেসের। কি বলছেন শুভেন্দু অধিকারী? কেন বলছেন? হঠাৎ করে তৃণমূল কংগ্রেস যাকে এই রাজ্যের বহু কোটি মানুষ গিয়ে ভোট দেন, তাদের সরাসরি যোগ একটি জঙ্গি সংগঠন যারা ভারতকে টুকরো করতে চায় তাদের সঙ্গে। হ্যাঁ, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। কেন বলছেন দেখুন কি বলছেন। এই মনিরুল ফরাক্কার এমএলএ তো পিআইপি এর প্যারেডে ছিল, তৃণমূল তো সাপোর্ট করে। এই মনিরুল ফরাক্কার এমএলএ তো পিআইপি এর প্যারেডে ছিল, তৃণমূল তো সাপোর্ট করে। মনিরুল পিএফআই এর ক্যাডার, এমনটা বলছেন শুভেন্দু অধিকারী। তিনি কি খুব ভুল বলছেন? একটা ছবি দেখাই। মনিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক, সেই মনিরুল ইসলামকে 2022 সালে পিএফআই এর একটি মিটিংয়ে মুর্শিদাবাদে বক্তব্য রাখতে দেখা যায়। সেই মিটিংয়েই পিএফআই এর স্লোগান ওঠে আরএসএস এবং হিন্দুত্ববাদীরা দেশের ক্যান্সার। এই হলো মনিরুল ইসলাম, সোশ্যাল মিডিয়া ভাইরাল ছবি দেখাচ্ছি। পিএফআই এর একটি সভা হচ্ছে, সেখানে মনিরুল ইসলাম তৃণমূলের বিধায়ক, নিষিদ্ধ সংগঠন পিএফআই সেখানে বক্তব্য রাখছেন এবং মনিরুল ইসলাম এখানে দাঁড়িয়ে বলেন সেদিন যে এত ভালো রেসপন্স আমি এর আগে কখনো দেখিনি, কোথাও দেখিনি। যে পিএফআই সেই একই সভায় দাঁড়িয়ে বলে হিন্দুত্ববাদীরা হচ্ছে এই দেশের ক্যান্সার। যে পিএফআই এর একাধিক কর্মীদের বাড়িতে বিভিন্ন জায়গায় বন্দুক, তরোয়াল, বোমা 2010 সাল থেকে উদ্ধার হচ্ছে, 2022 সালে মনিরুল ইসলাম সেখানে দাঁড়িয়ে বলছেন, বক্তৃতা রাখছেন যে এমন রেসপন্স আগে কোথাও দেখিনি। ভয় লাগছে যে পিএফআই অস্ত্র রাখে, ভারতকে ভাগ করতে চায়, সেই পিএফআই এর সঙ্গে গভীর যোগাযোগ তৃণমূল বিধায়ক। এবং শুধু এই ব্যক্তি নয়, শুধু মনিরুল ইসলাম নয়, এই পিএফআই তাদের এক কর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন কিভাবে তৃণমূলের আরো যোগ গভীর হচ্ছে। দেখুন, আমরা অ্যাকচুয়ালি এই সম্মেলন করছি এবং এর আগেও প্রোটেস্ট করেছি। আগামী দিনে যদি এনআরসি, সিএ, এনপিআর যদি না প্রত্যাহার করা হয়, তাহলে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া গোটা ভারতবর্ষব্যাপী রাস্তায় নেমে প্রতিবাদ করবে। আমাদের সেন্ট্রাল কমিটি থেকে, আমাদের পপুলার ফ্রন্টের পক্ষ থেকে আমাদের সেক্রেটারি আনিস আহমেদ এবং ভাইস চেয়ারম্যান ওএমএ সালাম সাহেব আসবে এবং আমাদের মুর্শিদাবাদের যে এমপি আবু তাহের খান উনিও আসবেন আমাদের সম্মেলনে বক্তা হিসাবে, এবং খলিলুর রহমান জঙ্গিপুরের সংসদ উনিও আসবেন আমাদের। তৃণমূল সাংসদ, তৃণমূল বিধায়ক সবাই যাবেন পিএফআই এর সভায়, সবাই পিএফআই এর সঙ্গে গভীরভাবে যুক্ত। কিন্তু শুধু কি এরা না, মহুয়া মৈত্র
তার সঙ্গে আবার পিএফআই তার বক্তব্যের সঙ্গে পিএফআই খুব আনন্দের সঙ্গে সমর্থন করেন। দেখুন, মহুয়া মৈত্র একটি টুইট করেছিলেন, হিন্দুত্ববাদী আরএসএস এইসবের বিরুদ্ধে তো কথা বলতেই হবে, এদেশে হিন্দুত্ব চলবে না এমনটাই বলেন মহুয়া মৈত্র, এবং সেই টুইট এক্স হ্যান্ডেলে রিটুইট করে আনিস আহমেদ, জেনারেল সেক্রেটারি পিএফআই, লেখেন যে মহুয়া মৈত্র, আপনাকে আমরা থ্যাংক ইউ বলছি, আপনি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন, আমরাও আপনার সঙ্গে আছি। যে পিএফআই যাদের অস্ত্র রয়েছে, এখানে লিখেছেন মহুয়া মৈত্র হ্যাজ অলওয়েজ টেকেন আ প্রিন্সিপাল স্ট্যান্ড আগেনস্ট হিন্দুত্ব, হিন্দুত্বর বিরুদ্ধে মহুয়া মৈত্র সবসময় লড়াই করেছেন, আমরাও লড়াই করছি। কিভাবে? বন্দুক হাতে। কিভাবে? বোমা হাতে। কিভাবে? বারুদ দিয়ে। এই দেশকে টুকরো টুকরো করতে চায় যারা, ব্যান করে দেওয়া হয়েছে যাদের, তাদের প্রেম ভালোবাসা সমস্ত কিছু তৃণমূল বিধায়ক এবং সাংসদদের সঙ্গে। কেন কেন তৃণমূল? আপনারা কি আর ভোট পাচ্ছেন না? আপনাদের কি জঙ্গিদের টাকায় চলতে হয়? প্রশ্ন করছি আজ প্রশ্ন করছি তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলেছেন, বিশেষভাবে বলেছেন যে কোনো একটি মাসে কোনো একটি সম্প্রদায় কোনো ভায়োলেন্স করে না, কোনো একটি সময় কোনো একটি ব্যক্তি কোনো হিংসা করে না, এমন বক্তব্য, মধুর বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তথা গোটা রাজ্যের মানুষকে আজ আমার কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন তথা প্রথম অগ্নিবাণ। আজকে আমার প্রশ্ন, পাশে নেই জনতা, তাই জঙ্গিরা তৃণমূলের ভরসা। কেন বলছি জঙ্গিরা? কারণ জঙ্গিকে জঙ্গি বলবো না তো কি বলবো? পিএফআই, যে পিএফআইয়ের বাড়ি থেকে বোমা বন্দুক পাওয়া যায় তারা জঙ্গি নয়। যে এবিটি আনসারুল্লাহ বাংলা টিম, যাকে বাংলাদেশ জঙ্গি ডিক্লেয়ার করে, সেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে আপনি আসল ব্যক্তি, আপনি লড়াইটা করতে পারবেন, আপনি আসুন বাংলাদেশে, সেই এবিটি জঙ্গি নয়। যে সিমির কথা উঠে আসে ভারতের বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ যেখানে হয়েছে, অ্যাটাক হয়েছে, যেখানে আক্রমণ হয়েছে, আল কায়দা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, সেই সিমির যখন একজন সদস্য রাজ্যসভায় যায়, তৃণমূলের হয়, তখন সেটা জঙ্গি কার্যকলাপ নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে যখন বলেন যে কেউ যদি প্রমাণ করতে না পারে তাহলে হাঁটু গেড়ে বসুন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন যে এইগুলো কি প্রমাণ নয়? এগুলো প্রমাণ নয় তো তাহলে আপনি কি প্রমাণ চান? কোনটাকে আপনি প্রমাণ বলে মনে করেন? ছবি দেখিয়ে দিলাম তো, মনিরুল ইসলাম দাঁড়িয়ে রয়েছেন পিএফআই এর সভায়, এর চেয়ে বেশি আর কি প্রমাণ থাকতে পারে? বিধায়ক মনিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক, আপনার বিধায়ক, তিনি যখন জঙ্গি সংগঠনের সভায় গিয়ে বক্তব্য রাখেন তখন আমি প্রশ্ন করতে পারি না যে পাশে নেই জনতা তাই জন্য জঙ্গিরা তৃণমূলের ভরসা। আর যাদবপুরে যখন দেওয়ালে লেখা থাকে ভারত বিরোধী স্লোগান, তখন তো আপনি তাদের অ্যারেস্ট করেন না, তখন তো আপনি কিছু বলেন না। ভিতরে কি সেটিং চলছে? টিএমসি কি টেরারিস্ট মাওয়িস্ট কর্পোরেশন হয়ে গিয়েছে? মানুষ বলছে, আমি নয়। সোশ্যাল মিডিয়া দেখেছিলাম, আমাকে কেস দেবেন না। সোশ্যাল মিডিয়া দেখলাম টিএমসি মানে তৃণমূল কংগ্রেস নয়, সোশ্যাল মিডিয়ায় বলছে মানুষ যে টেরারিস্ট মাওয়িস্ট কর্পোরেশন হয়ে গিয়েছে। আমি প্রশ্ন করবো এমনটা কি সত্যি? আমি যাবো এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, রাধামোহন রায় আইনজীবী তথা তৃণমূল সমর্থক আমার সঙ্গে রয়েছেন, অনির্বাণ চৌধুরী সিপিআই নেতা কান্দি আমার সঙ্গে রয়েছেন, অরিত্র দত্ত বণিক অভিনেতা আমার সঙ্গে রয়েছেন, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা। শঙ্কুদেব বাবু, আপনারা এভাবে বদনাম করছেন, আপনারা বলছেন যে তৃণমূলের মনিরুল ইসলাম নাকি পিএফআই এর ক্যাডার, আপনারা বলছেন তৃণমূলের সঙ্গে পিএফআই এর যোগ, একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে আপনারা এই রাজ্যের শাসক দল যাকে মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে তাদেরকে কম্পেয়ার করে আপনারা অপরাধ করছেন। কেন এই অপরাধ করছেন? কেন বদনাম করছেন এই রাজ্যের? বলুন। আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে আপনি দেখবেন যে তৃণমূল কংগ্রেস সরাসরি সাংসদ হিসেবে ইমরানকে পাঠিয়েছিলেন। ইমরান সিমির কোন পদে ছিলেন আমাদের সকলের আজকের ডেটে অজানা নয়। আমি সরাসরি বলবো, এই যে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপ হচ্ছে, তৃণমূল কংগ্রেস যদি শুধু রাজনৈতিক দল থাকতো আলাদা ব্যাপার। তৃণমূল কংগ্রেস আজকের ডেটে এখানে সরকার চালাচ্ছে এবং তারা এই সমস্ত কিছু জানে না, এটা আমি বিশ্বাস করি না। হয় তারা জানেন আর তা না হলে তারা অপদার্থ, এর মাঝামাঝি কিছু হতে পারে না। তাই
মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার বলছেন যে জঙ্গিদের সাথে তার সম্পর্ক রয়েছে কি নেই এটা প্রমাণ করবার জন্য করলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, এত ছবি দেখবার পর, এত কমিউনিকেশন পাওয়ার পর তার এই ধরনের প্রশ্নের কোনো মানেই নেই। মুর্শিদাবাদ, মালদা এবং বাংলাদেশের কানেকশনে থাকা নদিয়া, এই সমস্ত জায়গায় একের পর এক জঙ্গি মডিউল তৈরি হয়েছে। সেই সমস্ত জঙ্গি মডিউলদের সাথে আগে আড়ালে আবডালে তৃণমূলের নেতাদের দেখা যেত, এখন প্রকাশ্যে দেখা যাচ্ছে। ডাইরেক্ট লিংক আপনার আছে রাধারমণ বাবু শুরুতে এরকম ওনাকে মনে করি দিচ্ছি আমি এসএসপি মনজিৎ সিং দিল্লানের কথা তো আপনি যখন ডিফেন্ড করবেন আপনি বলবেন আমি শঙ্কুদাকে জানাবো। হ্যাঁ প্লিজ মনে করি বলা শেষ হয়ে গেছে, তুমি ভুলে যাচ্ছ বলে মনে মুখে একটু লজ্জা শরম থাকলে আপনারা বিজেপি পিএফআই এর সাথে কথাটা বুঝুন না রাধা মোহন কথা শব্দের অর্থ হচ্ছে রাধা রানীকে মোহন করেন, যিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ তো গ্রেসফুল, তিনি তো টলারেন্ট। কৃষ্ণ হচ্ছেন রাধা মোহন, আপনি তো টলারেট করুন, আপনি শুনুন। কৃষ্ণ শুনতে দেখেননি এত মানুষ প্রার্থনা করেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ তো সবটা শোনেন। আপনি একটু দুটো কথা শুনতে পাচ্ছেন না রাধামোহন বাবু, নিজের নামকে জাস্টিফাই করুন, বলুন। হ্যাঁ আচ্ছা, আমি খুব নির্দিষ্ট করে বলতে চাই, স্পেসিফিক্যালি রাধা উত্তেজিত হবে এটাই স্বাভাবিক। কারণ দেখুন, ভূতকে ভূত বললে লোকে রেগে যায়, জঙ্গিকে জঙ্গি বললে রেগে যায়, কিন্তু জঙ্গিকে আজকাল তৃণমূল বললে তাদের কিছু হচ্ছে না। যে ওকেও যদি আপনি তখন তৃণমূল বলেন দেখবেন ওর কিছু হবে না, কারণ ও জঙ্গির সাপোর্টে কথা বলছে। আপনি আমাকে সব বিতর্কের কথা বাদ দিন, চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লোকে দেশবিরোধী ক্যাম্পেইন করছে। আরবান নক্সালিস্টরা দেশবিরোধী করতে করতে তাদের মধ্যে একাধিক জঙ্গি কার্যকলাপের কমিউনিকেশন পাওয়া যাচ্ছে। আপনারা যদি আমায় বলেন, আমি এই মুহূর্তে দেখিয়ে দিতে পারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্যতম একজন নেতা, তার নাম হচ্ছে শেখ আকাশ। এই হচ্ছে তার ফেসবুক প্রোফাইল পোস্ট। সেই শেখ আকাশের বাবা হচ্ছে জুলু শেখ, তিনি মহুয়া মৈত্রর অন্যতম সহযোগী। আবার সেই ভিডিও আমার কাছে আছে, অন্য সংবাদ মাধ্যমের ছবি বলে আমি এখানে দেখাচ্ছি। যে মহুয়া মৈত্র টুইট রিটুইট করেছে পিএফআই, সেই মহুয়া মৈত্র নাকি অন্য মহুয়া মৈত্র? ওই মহুয়া মৈত্র, তৃণমূলের এমপি মহুয়া মৈত্র। সেই মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন শেখ জুলু শেখ। আই রিপিট, চাপড়াতে এনার কর্মকাণ্ড, এনার অন্যতম সুপুত্র শেখ আকাশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশ বিরোধী অপারেশন করছেন। এটা খবর নয়, খবর এটা যে জুলু শেখের হচ্ছে আত্মীয়া, আমি নাম করতে চাই না, এই রাজ্য সরকারের পুলিশ সিআইডি তাকে গ্রেপ্তার করেছিল সন্ত্রাসবাদী সংগঠন এবং সরাসরি হচ্ছে কোকেন এবং হিরোইন পাচার করবার জন্য। আই রিপিট, আমি কেস নাম্বার বলে দিই, নাহলে তো রাধানাথ উকিল আছে, ও বিশ্বাস করবে না। চাপড়া পিএস, শোনো না ভাই, আমার একটা ক্যান্ডিডেট, আরে বিজেপির একটা বারাসাতের ক্যান্ডিডেটের কথা মনে পড়ে গেল। শোনো না, কেস নাম্বার যে আসামে, আরে শোনো না, প্রমাণ না নিয়ে ধরা হয়েছে। আসামে যান, ওকে থামানো, আসামে চলে যাবে। না বারাসাতের বিজেপির ক্যান্ডিডেট নদিয়া এমপি ক্যান্ডিডেট, শোনো না আছে নাকি? শোনো না দাদা, তুমি লয়ার, শোনো। চাপড়া পিএস, এক সেকেন্ড, চাপড়া পিএস কেস নাম্বার 338/2021 ডেটেড 17/8/2021 আন্ডার সেকশন 21C এনডিপিএস অ্যাক্ট। মামলা হয়েছে কার বিরুদ্ধে? মামলা হয়েছে হচ্ছে, আমি নাম বলে দিচ্ছি, সাবানা বিবি, 40 ইয়ার্স, ওয়াইফ অফ জুলু শেখ। আমার প্রশ্ন যে তার ছেলে শেখ আকাশ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লিড করছেন। ভাই, তৃণমূল কংগ্রেস আপনি সম্পর্ক রাখেন না সন্ত্রাসবাদীদের সাথে। আমার একটাই প্রশ্ন, এখনো পর্যন্ত যাদবপুরের এই দেশদ্রোহীদের বিরুদ্ধে আপনারা একজনও ইউএপিএ ডিমান্ড করেননি কেন? আচ্ছা ছেড়ে দিন, আমি আরো দেখাই, আর এক লাইনে শেষ করবো। ব্রাত্য বসুকে খুন করার চেষ্টা হয়েছিল, আপনাদের মন্ত্রী, আমাদের শুভেন্দু অধিকারীর কথা বাদ দিন। আমি বলছি যে ব্রাত্য বসুর দমদম থেকে একাধিক কমপ্লেন এসছে ইউএপিএ করার জন্য যাদবপুর থানায়। আমার কাছে প্রত্যেকটার মেল আছে, আমি রেফারেন্স দিয়ে দেবো। এখনো পর্যন্ত সরকার কেন করেনি? আমি একটা বাইট শোনাই এবার, আমি রাধামোহন বাবুর কাছে যাওয়ার আগে একটা বাইট শোনাই। ডেবরার হুমায়ুন কবির, তিনি একদিন বক্তব্য রাখছেন, সবাই শুনছেন, সবাই বুঝছেন। হঠাৎ করে তিনি এমন একটা কথা বলে দিলেন যা লোকের বোধগম্যের বাইরে চলে গেল। তিনি একজন সন্ত্রাসবাদীর নাম করে বললেন যে সন্ত্রাসবাদী তো বটে, কিন্তু বড্ড উচ্চ শিক্ষিতও তো বটে। কি বলছেন তিনি, শুনুন। খুবই শিক্ষিত লোক ছিল ওসামা বিন লাদেন,
তাই জন্য ওমর শহীদ কোথাকার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়ে উনি বসনিয়াতে যুদ্ধ করতে গেছিলেন একবার। কি আতঙ্কবাদীগুলো বলছি, তারা কিন্তু অশিক্ষিত লোক নয় কেউ, এরা হচ্ছে অনেক নামকরা ইনস্টিটিউশনে পড়েছে, খুব নামকরা। বেশ, আমি রাধামোহন বাবুকে প্রশ্ন করছি যে এই বাইটটা তো শোনালাম, আপনাদের বিধায়ক বলছেন যে ওসামা বিন লাদেন থেকে আবু সাইদ, আইএস জঙ্গি, আইএস খোরাসান, সবাই খুব শিক্ষিত, এরা কেউ খুব অশিক্ষিত নয়। তাতে কি প্রমাণ হয়, কেন বললেন আমি জানি না। আমি বলছি সাদ রাদি, যার ভোটার কার্ড পাওয়া গেছিল নওদা এবং হরিহরপাড়ায়, তার বৌদি সম্পর্কে আত্মীয়া রাকিবা খাতুন 2018 থেকে 2023 সাল পর্যন্ত নওদা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন এবং তার দৌলতেই ভোটার কার্ডগুলো হয়েছিল বলে পুলিশের সন্দেহ। আপনারই পুলিশ, বেঙ্গল এসটিএফ অর্থাৎ তৃণমূলের পুলিশের কথা বলছি। আমি বলছি আরেকটা ছবি আমরা যেটা দেখাচ্ছি, মনিরুল ইসলাম পিএফআই এর মিটিংয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। পিএফআই এর মিটিংয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। পিএফআই একটি ব্যান্ড জঙ্গি সংগঠন, আনসারুল বাংলা টিম একটি ব্যান্ড জঙ্গি সংগঠন, সিমির একটি ব্যান্ড জঙ্গি সংগঠন, সেই সিমি আপনাদের আহমেদ হাসান ইমরানের কথা তো ছেড়েই দিলাম। জঙ্গিদের সঙ্গে তৃণমূলের এই ঘনিষ্ঠ যোগাযোগের কি কারণ? আপনারা কি চাইছেন? মানুষ তো ভোট দিচ্ছেন, এখান থেকে কি টাকা আসে নাকি এদের ঘাড়ে ভর করে পরের ভোটগুলো পেরোতে চাইছেন কারণ মানুষের উপর আস্থা নেই? কেন জঙ্গিদের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক এবং স্পষ্ট প্রমাণ উঠে আসছে? ছবি দিচ্ছেন বুঝতে পারছি না, এবার আমি বলি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আমি বলি আপনাকে, এই বিজেপির এই যে দোগলা নীতি, বিজেপি যখন এসেছিল 2014-তে, তখন অমিত শাহ বাবু একটা কথা বলেছিলেন, যখন আমরা মানে সরকারে চলে আসবো, নারদা আর সারদার মানে কেলেঙ্কারিটা 10 দিনের মধ্যে ধরে একদম হাতে ধরিয়ে দেবো বলেছিলেন। আরে দাঁড়াও না ভাই, একটু বলতে দাও না। নিজেদের মানে নিজেদের কীর্তি শুনলেই ঘাবড়ে যায়। আরে আমি একটু বলতে দাও। আরে আমি আসবো তোমাদের, আরে ড্রাগ স্মাগলিং কেসে বিজেপি ক্যান্ডিডেট, ওর ব্যাপারেও আসবো। একটু শান্ত হন। করছি টেররিস্ট নিয়ে উনি সারদা আর নারদায় গেছেন, উনি এমনিও পয়েন্টের বাইরে চলে গেছেন, লোকেও সেটা শুনছে। আমি তো দোগলা নীতিটা বলছি। মানুষ যারা শুনছেন তারা বুঝতে পারছেন। আপনারা যে বলছেন পিএফআই একটা ব্যান্ড সংগঠন, ঠিক কথা, ব্যান্ড সংগঠন, কিন্তু একটা কথা বলুন তো, জেএনইউতে একটা কথা আমি শুনেছিলাম যে আজাদি, ওখানে আজাদি শুনেছিলাম, জেএনইউতে সব থেকে বেশি ফান্ডিং কিন্তু মোদি সাহেবের আমলেই এসছে। বলতে দাও না, বলতে দাও, আমাকে বলতে দাও, একটু বলতে দাও। আরে বাবা বলতে দাও, আরে বলতে দাও, এই হচ্ছে বিজেপি। আপনি আমাকে বলতেন বলতে না দিতে, কিন্তু ও নিজে বলতে দিচ্ছে না। জেইউতে কেন ফান্ডিং দিয়েছে মোদি সরকার? আমাকে বলতে দাও, আমাকে কেন আপনারা জেইউতে ফান্ডিং করবেন? জেইউতে ফান্ডিং করা যাবে না। বেশ, বুঝলাম। বিজেপি এলো, সরকারে এলো, কেন জেইউতে ফান্ডিং হবে? আরে বলতে দাও, শুনুন 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড। রাধামোহন বাবু 30 সেকেন্ড দিলাম, যান। तुम कहना क्या चाहते हो? জেএনইউতে ফান্ডিং হবে 30 সেকেন্ড, এটাই বোঝা যাচ্ছে। বেশ বেশ, কি সমস্যা? 30 সেকেন্ড রাধামোহন, আমি যখন বলছিলাম একটু বলতে দিন, অডিও দাও। এবার জিনিসটা হচ্ছে, আজকে দেখলাম শুভেন্দু দা একটা জিনিস বললো, আমরা সরকারে, এখানে সরকারে এলে যাদবপুরে রাষ্ট্র পতাকা ধরিয়ে দিতাম, কিন্তু জেএনইউতে ধরাতে পারলেন না। তো কেন ধরাতে পারলেন? আরে বাবা, কোথায় ধরাতে পারলাম না? কি বলছো ভাই? তোমাদের মতন তো আমরা এটা বলি না, গলি মারো শালোকো। আমরা কিন্তু দোগলা নীতি করি না। কোন স্কুল, কোন কলেজ, এইসব বলে লাভ নেই। এবিপি কবে থেকে এসেছে? আরে তুমি তো আমারই ঘরের লোক ছিলে। আমি প্রশ্ন করেছি, রাধামোহন বাবু, আমি স্পেসিফিক প্রশ্ন করেছি, তৃণমূলের কেন ঘনিষ্ঠতা রয়েছে সন্ত্রাসবাদীদের সঙ্গে? আমার স্পষ্ট প্রশ্ন। পিএফআই সঙ্গে যুক্ত, এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু এসএসপি পাটনা এসএসপি বলছে যে বিজেপির আর আরএসএস এর ডাইরেক্ট লিংক হচ্ছে পিএফআই সাথে। বেসলেস কথাবার্তা মানে পাটনা এসএসপি বলছে। সরকার কাদের, ছোটে সরকার কাদের বিহারে। এক সেকেন্ড শঙ্কুদা, আমি এক সেকেন্ড, আমি রাধামোহন বাবু, আপনি বললেন, আমি রাধামোহন বাবু, আপনি বলতে চাইছেন এই এসএসপি বলেছে যে বিজেপির আর আরএসএস এর সঙ্গে ডাইরেক্ট লিংক আছে। মানে রাধামোহন বাবু, এক সেকেন্ড, রাধামোহন বাবু, এক সেকেন্ড, পিএফআই এর সভায় দাঁড়িয়ে, যেখানে মনিরুল ইসলাম দাঁড়িয়েছিল, সেখানে দাঁড়িয়ে পিএফআই এর জেনারেল সেক্রেটারি বলেছে যে আরএসএস এবং বিজেপি হচ্ছে ক্যান্সার। আপনি বলতে চাইছেন যারা ক্যান্সার বলছে তারাই তৃণমূল এটা বলতে চাইছে আজকে যে বিজেপিকে পিএফআই ক্যান্সার বলছে, আরএসএস কে ক্যান্সার বলছে, তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলেছে। এটা কোনো লজিক হলো? লজিক হলো কি?
এটা কোনো লজিক ইজ আরএসএস বিজেপি কে আটকানোর জন্য তৃণমূল কি প্রয়োজনে সন্ত্রাসবাদীদের সাহায্য নেবে? আমার প্রশ্ন দাদা আপনি স্পষ্ট করুন, আপনি একটু রাগ করুন, আপনি রাগ না দিলে আমি অরিন্দমবাবুর কাছে আসবো। শেষ করুন, আপনি দ্রুত শেষ করুন, 10 সেকেন্ড। ও তো শেষ করতে দিচ্ছে না, অত আরে ভয়, শেষ রাজ্য অত শেষ করে ভয় দিয়েছে, আর কি শেষ শেষ করতে করবে? দিচ্ছে না। রাজ্যই শেষ করে দিয়েছেন, রাজ্য উত্তর নেই, আরে রাজ্যটা তোমরা শেষ করে শোনো, দিয়েছেন। একটা এডুকেশন ডিপার্টমেন্টে আমরা সন্ত্রাসবাদী তৈরি করছি। জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, যে আনসারুল্লাহ বাংলা টিমের কথা এক্ষুনি বলছিলাম, দুজন ধরা পড়েছে, তাদের বৌদি তিনি তৃণমূল করে, আর দুজন যারা ধরা পড়েছে তারা আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সরাসরি যোগ, তাদের কাছে সেই সমস্ত লিটারেচার খাত পাওয়া গিয়েছে। সেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, যাকে কদিন আগে ছেড়েছে ইউনুস, তিনি একটি মধুর ভাষণ রেখেছেন এবং আহ্বান জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন একজন ব্যক্তিকে ভারতবর্ষের। কে শুনুন, তারপর আসি বাকিদের কাছে। শুনুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। রাধামোহন বাবু, আপনার কাছে আমি যাব, তার আগে আমি একটু এক্সপ্লেনেশন নিতে চাই অরিন্দম বাবুর কাছে। অরিন্দম দা, আমার স্পষ্ট প্রশ্ন, বারবার একটা দলের নেতার ছবি, এমএলএর ছবি, এমপির ছবি, বিভিন্ন সংগঠন, সিমি, পিএফআই, এবিটি, আনসারুল্লাহ বাংলা ইসলাম, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। এর আগে খাগড়াগড়েও আমরা শুনেছি যে এমপির সঙ্গে যোগাযোগ, সেটাও পাওয়া গিয়েছে। এটা কি নেহাতি কাকতালীয়? এটা শুধু কাকতালীয় হতে পারে? বলুন। না না, এগুলো অর্গানাইজড হতে চলছে। যেহেতু আমরা কিছু অসভ্য বর্বর ভারতবাসী আছে যারা আমার দেশে খাচ্ছে, দেশের হাওয়া খাচ্ছে, সব কিছু করছে, আইপিসি, সিআরপিসি সব কিছু নিচ্ছে, কিন্তু তারা বৈদেশিক নীতি মানে যেমন পাকিস্তান এবং উগ্রপন্থীদের সাপোর্ট করছে এবং তাদের কাছ থেকে প্রচুর অর্থ আসছে। কেন আসছে আপনাকে বলে দিই। এই যে আপনি জানেন সম্প্রতি গত 15 এবং 16 তারিখে ফেব্রুয়ারিতে কে এসেছিলেন? মিস্টার অজিত দোভাল। একটা ভয়ঙ্কর কারণে উনি এসেছিলেন। সে কারণটা হচ্ছে কি, আইএসবি, ইসলামিক স্টেট অফ বেঙ্গল, মালদা, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল থেকে যে ঘাঁটি গেড়ে বসেছে, সেটা নিয়ে যে আলোচনাটা হয়েছে, সাধারণ মানুষ, শান্তিপূর্ণ মানুষ যারা পেপার দেখেন, আপনাদের ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের এই 4টে রাজ্যে এবং আসামের মধ্যে রয়েছে। কিন্তু আজকে আপনারা যে আলোচনা করছেন, আচ্ছা আপনারা বলুন তো, এই যাদবপুর ইস্যুতে আমি বলে দিই যে ইন্দ্রানুজের ছেলেটির নাম যে আপনারা বলছেন, এর বাবা যা বলেছে ছেড়ে দিন, কিন্তু বিগত ইতিহাস থেকে তার স্টেটমেন্টগুলো যদি দেখেন, সেই স্টেটমেন্টে তো পাকিস্তানের পার্লামেন্ট হাসছে, তারা ওকে অবলম্বন করছে। আজকে সে তো দেশদ্রোহী, আমাকে বলতে দিন, আমাকে বিশ্ববিদ্যালয় পড়বে, দেশের খাবে, দেশের উন্নতিতে অংশগ্রহণ না করে দেশ বিরোধীদের তৃণমূল কংগ্রেস এই দেশ থেকে দেশের জন্য সারা দেশে প্রচার করবে। ফ্যাক্টরি তৈরি করছে, প্রার্থীকে ধরো যে আবার ফ্যাক্টরি তৈরি করেছে বাংলা। আরে তোমাদের বারাসাতে প্লিজ। আমি এখানে বিজেপি করতে আসিনি, আমি এখানে টিএমসি করতে আসিনি, আমি এখানে যেটা আমার দেশকে ভালোবাসি সেই ব্যাপারে আমি আপনাকে বলতে এসেছি। আপনারা জানেন যে ইন্দ্রানুজের বাবা যে বক্তব্যটা বলেছে, আমি পার্টি ফুটি ছেড়ে দিন আপনি কথাটা। প্রথম কথা, এর আগের হিস্ট্রিগুলো আপনারা যদি জানেন, এ হচ্ছে কি সাম্যদ্রোহী, এ রাজদ্রোহী, এ শান্তিদ্রোহী। এই ছেলেটার ফেভারে যারা যাচ্ছে তাদের নীতিগত, তাদের আইডিওলজি কি আমি জানি না, কিন্তু আপনারা বোধহয় জানেন যে এই যাদবপুর ইউনিভার্সিটিতে ইট ওয়াজ ইস্টাবলিশড ইন দ্য ইয়ার 1906 সালে হয়েছিল। টেকনিক্যাল ইনস্টিটিউশন 1955-এ ইউনিভার্সিটি ডিক্লেয়ার করার পরে। আচ্ছা আপনারা বলুন তো, জুটা, আবুটা, ওয়েবকুমা, ওয়েবকুটা, আবার একটা নতুন নাকি হচ্ছে SVJ, মানে কি ভাই, সব ভগবান জানে। এতগুলো দল আপনারা কি ভুলে গেছেন আজকে যে স্টুডেন্টটা মারা গেল স্বপ্নদীপ, যে ছেলেটি মারা গেল, মার্ডার কেস স্টার্ট হয়েছে কার এগেনস্টে? সৌরভ চৌধুরী। আপনারা কি বলতে পারেন যে এই সৌরভ চৌধুরীকে একটা মার্ডার কেস চালু হওয়ার পরেও একটি মানে 21 বছরের একটা ছেলের মৃত্যু হলো, সেই কেসের পরে আজকে কি করে উইদাউট এনি ইন্টারাকশন কি করে এটা হচ্ছে আপনি বলুন। শিক্ষামন্ত্রী যাচ্ছে, আরে না চালাতে পারলে গভর্নমেন্টটা ছেড়ে দাও না,
24 ঘন্টায় ভারতীয় জনতা পার্টি অ্যাকশন নেবে। তোমরা ছেড়ে দাও, 1 ঘন্টায় ব্যবস্থা হবে। তোমরা ছেড়ে দাও, 5 বছর সরকার একটা বিশ্ববিদ্যালয়, একটা দেশদ্রোহী তৈরির কারখানা করেছো, একটা বিশ্ববিদ্যালয় সেখানে সরাসরি রাজদ্রোহী তৈরির কারখানা করেছো। ফার্স্ট ইয়ারের একটা ছেলে সেই ধরনের করার সাহস পায় কি করে? তোমাদের অ্যান্টি ন্যাশনাল স্কোয়াড কি করছে আমি জানতে চাই। আচ্ছা শেষ করতে দিন, শেষ করুন, বাকি দুজন একজন মুখ্যমন্ত্রী, একজন শিক্ষামন্ত্রী যাচ্ছে ইউনিভার্সিটিতে, দুটি পয়েন্ট, একটা হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো ইউনিয়ন বা কোনো ইলেকশন হয় না, এক, আর 2 নম্বর উনি যাচ্ছেন। আচ্ছা আপনি আমাকে বলুন তো, ডিআইবি যে স্পেশাল ব্রাঞ্চ অফ ক্যালকাটা, তারা লালবাজার, তারা কোথায় ঘুমিয়েছিল? আজকে হাইকোর্ট একটা বলছে কলকাতা পুলিশের স্পেশাল বেঞ্চের শিক্ষা নেওয়ার জন্য এই ঘটনাটাই যথেষ্ট। লজ্জা হয় কিনা আপনি আমাকে বলুন, শুধু লজ্জা হয় কিনা? যে ছেলেটি আজকে ঝাঁপিয়ে পড়ছে, আমি যাচ্ছি, কিন্তু আজকে শিক্ষামন্ত্রীর সামনে যেহেতু আজকে যাদবপুর থানায় যাচ্ছে, কেস করছে না কেন? হাইকোর্ট নির্দেশ দিয়েছে ইন্দ্রাজনের মেলকে এফআইআর করার নির্দেশ। আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, আমি যাচ্ছি এই কথাটা যে ছেলেটা উপরে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে, কি করেছে, দিস ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন। কিন্তু একটা ডিআইবি রিপোর্ট থাকবে না? একটা শিক্ষামন্ত্রী ভারত রাষ্ট্রকে ভেঙে দেওয়া হোক, আপনি আমাকে বলুন যে একটা যাদবপুর ইউনিভার্সিটিতে কাশ্মীর আলাদা করা হোক, যেভাবে দিনের পর দিন এক সংখ্যক উচ্ছৃঙ্খল ছেলে। আচ্ছা শেষ করছি, বিধানসভাতে অপরাজিত বিল না অপরাজিত বিল একটা আনা হলো, তাহলে এখন পর্যন্ত কেন এই যাদবপুর ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে যে অত্যাচার করছে, তাহলে বিধানসভায় এমন কেন একটা বিল আসছে না যে এই বেয়াদবিগুলো, যারা রাষ্ট্র বিরোধী কথা বলে, যারা দেশের বিরুদ্ধে কথা বলে, যারা আজকে সন্ত্রাসবাদকে সাপোর্ট করে, সেটা নিয়ে আজকে এই মাওবাদী নেতা অভিষেক মুখোপাধ্যায় কি করছে এবং অনির্বাণের কাছে যাওয়ার আগে কি করছে, কি করছে এই অভিষেক, কি করছে এই অভিষেক মাওবাদী নেতা যাদবপুরে কি করছে আমি জানতে চাই। এই মিছিলে কি করছে? তোমাদের পুলিশ চোখ বন্ধ করে আছে, করবেন না সবকে। আরে ভাই আমাদের কথা ছেড়ে দাও, আমরা তো বিরোধী দল। আমি এখান থেকে অনির্বাণ এবং অরিত্রর কাছে যাওয়ার আগে আজকের ব্রহ্মাস্ত্র নেব। আমি আজকে আমার ব্রহ্মাস্ত্র নেব, ব্রহ্মাস্ত্র। আজকের প্রশ্ন অরিত্র এবং আমি অনির্বাণ কাছে যাওয়ার আগে আজকের আমার ব্রহ্মাস্ত্র, জঙ্গিদের টাকায় বাম তৃণমূল বাড়ছে। কেন বাম তৃণমূল বলছি? কারণ একদিকে যে বামেরা সরাসরি খোলাখুলি দেওয়ালে লিখে রাখে, ফেসবুকে লিখে রাখে রাষ্ট্র ধ্বংস, ভারত রাষ্ট্র ধ্বংস, অন্যদিকে তৃণমূল যেখানে জঙ্গিদের সঙ্গে স্টেজ শেয়ার করে। আমার প্রশ্ন, কেন? টাকায় কি টাকা রয়েছে পিছনে? জঙ্গিদের টাকায় আজকে বারবার হচ্ছে। ফিরবো আমি আলোচনা। অরিত্র, এই প্রশ্ন নিয়ে আমি তোমার কাছে যাব। অরিত্র, আমার সিম্পল কোয়েশ্চেন, আমি যেটা করেছিলাম একই প্রশ্ন অরিন্দম দাকে, যে এটা কাকতালীয় বিধায়ক উঠে গেলেন একটা টেরারিস্ট অর্গানাইজেশনের স্টেজে, যাদবপুরের দেওয়ালে বলা হলো ভারত ভেঙে টুকরো হয়ে যাক, কিংবা পিএফআই থেকে শুরু করে সিমি অথবা এবিটি, সবটা নেহাত কাকতালীয়, আলাদা আলাদা নাকি লিঙ্ক আছে? কি মনে করো, বলো। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনাটা বুঝতে গেলে এর সাথে আমি একটা ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি, আলোচনাটা ইন্টারেস্টিং হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ওয়েব কুপার মিটিংটা ছিল, সেইখানে প্রথম কথা, ওয়েব কুপার মিটিংটা অর্গানাইজ করাই হয়েছে একটা প্রভোকেশনের জন্য, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথাটা হচ্ছে, ওয়েব কুপার মিটিংয়ের আগে ওখানে একটি সেমিনার হয়, একটা কনফারেন্স গোছের। সেই কনফারেন্সের সাবজেক্টও ছিল হচ্ছে বিজেপি বিরোধী, অর্থাৎ শিক্ষার গেরুয়াকরণের বিরুদ্ধে একটা সেমিনার করা হয়েছে। সেখানে তৃণমূল সমর্থক বিভিন্ন অধ্যাপকরা ছিলেন এবং সেই নিয়ে আলোচনা সমালোচনা ইত্যাদি, এবং তারপর ডেপুটেশন, সেখান থেকে তারপর সিচুয়েশন কি হয়েছে সেটা আমরা জানতে পেরেছি। এবার ঘটনাটা হচ্ছে বাংলার বলছো না, নিজের তোমার এভিডেন্স আপনি ওয়েব কুপার ব্রশিওরটা দেখুন, এটা সবাই জানে, আপনি জানেন না হয়তো। মহা মুশকিল, যেটা ঘটনা ঘটেছে সেটা এইবার দ্বিতীয় কথাটা হচ্ছে যে জঙ্গি নিয়ে যে কথাটা বলছেন, পশ্চিমবঙ্গের সাথে জঙ্গির লিঙ্ক বাম আমল থেকেই আছে। ইন্ডিয়ার মুজাহিদ্দিন বলে যে জঙ্গি অর্গানাইজেশনকে আপনারা চেনেন, তার ফাউন্ডারদের মধ্যে একজন বাঙালি যার নাম আমির রেজা খান। সে মৌলানা আজাদ কলেজের ছাত্র ছিল। 92 সালে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে কিভাবে সে যুক্ত হয় এবং তিহার জেল থেকে কিভাবে হয় সেটা আপনারা জানেন। প্রশ্নটা হচ্ছে যে এই জঙ্গিবাদী, অ্যান্টি স্টেট, এই সমস্ত কাজগুলোর পেছনে স্টেট যদি প্যাসিভলি স্পন্সার্ড না থাকে তাহলে কখনো এই ধরনের জিনিসগুলো ঘটে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির একটা পরিবর্তন হয়েছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লেখাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন সাইকোলজিক্যালি অ্যাজ এ লিডার তিনি চেঞ্জ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011-12 সালে মাই আনফরগেটেবল মেমোরিজ নামক অটোবায়োগ্রাফি লিখছেন, কিংবা যখন পরিবর্তন নামের বইটা লিখছেন, সেই সময় তিনি হচ্ছেন গান্ধিয়ান তৃণমূল কংগ্রেসের প্রবক্তা।
আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে উনি 2025 সালের বইমেলায় ওনার পাবলিশ হওয়া বইগুলি আপনি যদি পড়েন, রাজনীতির বইগুলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে গান্ধিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ফ্র্যাঞ্চাইজি ক্যাপিটালিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। এবং সেই কারণে আপনি যে বলছেন না মাওবাদীদের হয়ে কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, না বলছে না। কেন বলছে না? তার কারণ মাওবাদীদের মূল জায়গাটা যেখান থেকে যে ইন্ডিজিনাস কমিউনিটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই জায়গার আপলিকমেন্টের কথাই তো মাওবাদের কোর প্রিন্সিপাল। আপনি দেউচা পচামির ঘটনাটা বলুন। দেউচা পচামিতে কিভাবে একটা কোল মাইন করানোর জন্য ইন্টারনেট বন্ধ করে স্টেট স্পন্সার্ড ক্রাইম হচ্ছে, তাহলে সেই খবরগুলো তো আসছে না। তার কারণটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের মেজর যে জায়গাগুলো আসছে, বহু বিদেশি ফান্ডিং তৃণমূল কংগ্রেসে আসে। ইনফ্যাক্ট স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির প্রচুর পরিমাণে ফান্ডিং, বিভিন্ন যে সমস্ত এমপিদের নাম আপনি বলছেন, এরা ছাড়াও বাইরে একটা র্যাডার রয়েছে, যেই র্যাডারগুলোর মারফত বিদেশি ফান্ডিং এইখানে আসে এবং সেইগুলোর সাথে সরাসরি স্টেটের কানেকশন রয়েছে এবং পুলিশ প্রশাসনের কাছে এই ইনফরমেশনগুলো অনেক আগে থেকেই থাকে। তার কারণ এই যে টার্গেটেড কমিউনিটিগুলির কথা আপনারা বলছেন, এদের ফোন ইন্টারসেপশন করা থেকে শুরু করে এদের সম্পর্কে ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে শুরু করে সব কিছুই থাকে। কিন্তু মুশকিল হচ্ছে, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে লালবাজার যদি একটা রিপোর্ট তৈরি করে, সেই রিপোর্টটা ধরুন আজকে রাজীব কুমার অ্যাকশন নেবেন কি নেবেন না, তার আগে অথরাইজেশন দেবে নবান্ন। প্রত্যেকটা রিপোর্ট নবান্নে যায় এবং নবান্নের ওখানে যে সুপ্রিম বস রয়েছেন, পলিটিক্যাল বস, তিনি যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল দেন ততক্ষণ পর্যন্ত লালবাজার অ্যাকশন নেয় না। এবং এই জায়গাগুলোতে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আজকে আপনি যে কোনো জায়গায় সার্ভে করলে দেখতে পাবেন যে এই যে ধরুন একটা সিম্পল এই দিয়ে কনক্লুড করব, ধরুন আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো আপনি খুব টেকনিক্যালি অ্যানালাইজ করে দেখুন যে তারা কিন্তু কেউ বললো না যে আমরা 4 দিনে আসাম দখল করব, 4 দিনে দিল্লি দখল করব, 4 দিনে ত্রিপুরা বা নাগাল্যান্ড দখল করব, তারা বললো 4 দিনে কলকাতা দখল করব। কেন একটা ঢাকায় বসে থাকা লোকজন 4 দিনে কলকাতা দখলের কথাটা বলতে পারছে, সে কেন আসাম বা দিল্লির কথাটা বলতে পারছে না? তার কারণ শুধুমাত্র ভৌগোলিক সীমানা নয়, আমাদের তো অন্যান্য অনেক রাজ্যের সাথেই ভৌগোলিক সীমানা বাংলাদেশের রয়েছে। কিন্তু কলকাতা দখল করার উদ্দেশ্যটাই হচ্ছে যে কলকাতা এমন এক জায়গা যেখান দিয়ে বছরের পর বছর, দশকের পর দশক ধরে, এবং এই গভর্নমেন্টের আমলে হরেক মাল 10 টাকায় যেভাবে আধার কার্ড বিক্রি করা হয়েছে, জাল আধার কার্ড, সেগুলোর মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গকে একটা করিডোর হিসেবে ব্যবহার করা হয়। আপনারা একের পর এক এনআইএ এর অপারেশন দেখেছেন, আপনারা একের পর এক বেঙ্গল এসটিএফ এর অপারেশন দেখছেন। কলকাতায় এই মুহূর্তে একাধিক বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে তাদের নাম বদলে, পরিচয় বদলে, ইনফ্যাক্ট ধর্মীয় আইডেন্টিটি বদলে এখানে দীর্ঘদিন ধরে রয়েছেন এবং তাদেরকে স্টেট স্পন্সর করছে বলেই রয়েছেন। এই ব্যাপারে প্রশাসন রিলাক্টেন্ট। তার মানে অরিত্র আপনি বলছেন এই যে জুলাই 12, 2010 থেকে টানা 2022-23 পর্যন্ত পিএফআই এর বিভিন্ন রাজ্যে পিএফআই এর বিভিন্ন কর্মীদের কাছে অস্ত্র উদ্ধার হয়। জুলাই 12, 2010 কানুর, 27 সেপ্টেম্বর 2013 কানুর, আবার তেলেঙ্গানা 7 জুলাই 2014, এরকম করে লিস্ট রয়েছে। তারপর যখন প্রশ্ন করা হয় এই রাজ্যে পিএফআই ব্যান হবে কিনা, তখন তৃণমূল কংগ্রেসের শাসক মানে যে শাসক সিস্টেম, সেখান থেকে বলা হয় আমরা নজর রাখছি, মনিটরিং করছি। যেখানে কেন্দ্র সরকার এই সংগঠনকে ব্যান করে 2022-এ এসে, সেটা এই রাজ্য করেনি, না করে বলেছিল আমরা নজর রাখছি। কি নজর, কোথায় নজর, নজর রাখার কি আছে, টোটাল ডেটা রয়েছে, আমাদের কাছে রয়েছে, যখন আপনার কাছে রয়েছে, তাই নয় কি অরিত্র? আমি এখান থেকে যাব অনির্বাণ বাবুর কাছে। অনির্বাণ বাবু, বেশ মানে আলাদা করে প্রশ্ন করার জায়গা নেই, কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে, সেখানে ছাত্রদের সোশ্যাল মিডিয়া হোক কিংবা যাদবপুরের সোশ্যাল মিডিয়ার ওয়াল হোক, সেটাকে ওয়াল বলে, কিংবা যাদবপুরের ওয়াল হোক, সব জায়গায় ভারত বিরোধী স্লোগান রয়েছে। সেখানে দাঁড়িয়ে বাম নেতারা যখন সমর্থনে, এই র্যাডিক্যাল এলিমেন্টদের সমর্থনে মিছিল মিটিং করে, তখন প্রশ্ন ওঠে তাদের ইন্টেনশন নিয়ে, তারা কি চায়। একদিকে যেমন প্রশ্ন ওঠে, আরেকদিকে শুভেন্দু অধিকারী আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এবং বামেদের মধ্যে সেটিং হয়ে গিয়েছে, এই ভারত বিরোধী জোট নিয়ে তারা এগিয়ে যেতে চলেছে পরের ইলেকশনের জন্য, যাতে বিজেপির বিরোধিতা করা যায়। আপনি কাকে ডিফেন্ড করবেন? এই ভারত বিরোধী জোটকে ডিফেন্ড করবেন, নাকি এই যারা এই কথাগুলো লিখছে কাশ্মীর আলাদা হয়ে যাক, ভারত রাষ্ট্র ধ্বংস হয়ে যাক, তাদের ডিফেন্ড করবেন? বলুন। দেখুন, শুভেন্দু অধিকারী তো তার দলের অবস্থান অনুযায়ী বলবেন। শুভেন্দু অধিকারী বললেই যে সেটা একদম জাস্টিফাইড হয়ে গেল, ব্যাপারটা তো এমন নয়। আর তুমি যে কথাটা বললে সেটা হচ্ছে যে বামপন্থীরা ওখানে ভারত বিরোধী পোস্টার ইত্যাদি লিখছে। প্রথম কথা হচ্ছে বামপন্থী এবং অতি বামপন্থীদের মধ্যে, আমি এটা বলিনি অনির্বাণ বাবু, আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি, আমি আপনাকে বলতে দেবো, আমি বলেছি অতি বামপন্থীদের লেখা যে প্ল্যাকার্ড হোক বা যে পোস্ট হোক, তারপরেও গিয়ে বামপন্থীদের সরাসরি সমর্থন, সেটা মিছিলের মাধ্যমে হোক, গিয়ে দেখা করা হোক, কিংবা কখনোই তারা বিরোধিতা করেনি সেইটাও হোক, এই তিনটে জিনিস বলুন।
দেখো, বামপন্থী এবং অতি বামপন্থীদের মধ্যে তত্ত্বগত অনেক ফারাক আছে। আমরা রাজনৈতিকভাবে অতি বামপন্থী যারা মনে করে যে অ্যানার্কিজমটাই বিপ্লব এবং অ্যানার্কিজমের ধুয়ো তুলে বড় বড় কথা বললে সেটাই বিপ্লব, তাহলে বিপ্লব চলে আসবে, এই কথা যারা মনে করে আমরা তীব্রভাবে তার রাজনৈতিক বিরোধী। সুতরাং ইন্দ্রানুজ বা যাদের কথা এখানে তোমরা বলছো অতি বাম, যারা স্লোগান লিখছে ভারত বিরোধী, যারা বলছে কাশ্মীর ভারতবর্ষের অঙ্গ নয় ইত্যাদি ইত্যাদি, আমরা রাজনৈতিকভাবে সর্বতভাবে তাদের রাজনৈতিক বিশ্বাসের উল্টো দিকে এবং তাদের রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে আমাদের লড়াই চলবে, এর বিরুদ্ধে আমরা সবসময় আছি। কিন্তু বিষয় হচ্ছে যে কারণে তোমরা বিশেষ করে যেটাকে বারবার হাইলাইট করার চেষ্টা করছো যে ইন্দ্রানুজকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা, সেখানে কংগ্রেস গিয়েছিল, আমার বামফ্রন্টের বলতে সিপিআইএম এর সম্পাদক গিয়েছিলেন, রাজ্য সম্পাদক গিয়েছিলেন। বিষয়টা হচ্ছে অন্য। এখানে যাদবপুরে যে ছাত্রদের বাকস্বাধীনতা, যে মেধা চর্চার বিকাশের একটা জায়গা, সেখানে ছাত্রদের যে বিরোধিতা করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যাবে না যখন আমায় মার্জনা করবে, এটা আমারও দেশ কথা। বিরোধিতাকে যারা বাকস্বাধীনতার একটা দেশ বিরোধিতা করেন তাদের বাকস্বাধীনতাকে বাঁচানো যাবে না। শেষ করুন অনির্বাণ বাবু। কিন্তু বাক স্বাধীনতা দেশ বিরোধিতা নয়, ঠিক কথা বলেছেন শঙ্কু বাবু, বলুন। আরে ভাই, তোমাদের ছেলেরা ওখানে বসে কেন বলবে নো ভোট টু বিজেপি? আমায় বলো, কলেজের ইউনিয়নের কখনো এটা স্লোগান হতে পারে যে নো ভোট টু বিজেপি? সেটাই তো স্পষ্ট করে যে তোমাদের রাজনৈতিক উদ্দেশ্য কি। 30 সেকেন্ড দিলাম, অনির্বাণ বাবু শেষ করুন। হ্যাঁ বলুন। আরে আমি বলছি প্রাপ্ত বসুর বিরুদ্ধে ওখানে আন্দোলন, শঙ্কুর গায়ে লাগছে, মানে বুঝতে পারছি না যে প্রাপ্ত বসুর বিরুদ্ধে আন্দোলন নিয়ে আমাদের বক্তব্য নেই, দেশের বিরুদ্ধে আন্দোলন নিয়ে বক্তব্য আছে। বিজেপির গায়ে লাগছে কেন? কথাটা বলতে দাও। আরে ওখানে ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসে যে কলেজ ইউনিভার্সিটিতে যে বিরোধিতা করার যে স্বাধীনতা, সেই অধিকারটাকে হরণ করেছে। ওখানে যাদবপুরে সেই যে মুভমেন্টটা তৈরি হয়েছিল, সেই মুভমেন্টের উপর দিয়ে গাড়ি পিষে দেওয়া একজন শিক্ষামন্ত্রী, এটা লজ্জাজনক ঘটনা। আমরা প্রতিবাদ করেছি এর বিরুদ্ধে। আমরা ইন্দ্রানুজের পলিটিক্যাল দর্শনকে সমর্থন করতে যাইনি, তার বিরুদ্ধে কথাও বলেন। যুদ্ধক্ষেত্রে শেষ করতে দাও। যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক যদি আহত হয়, তাহলে শত্রু সৈন্যকেও একটা মানবিকতা দেখানো হয়, মনুষ্যত্ববোধ। সেই আরে কিসের মানবিকতা? দেশের বিরোধিতা করছে, এখনো ইউএপিএ দিয়ে বাঁচিয়ে রেখেছো তোমাদের কমন এলাই, সেই জন্য তোমরা যোগাযোগ করতে গেছো। তোমরা আজকে ইন্দ্রানুজের পাশে দাঁড়িয়েছো, তোমরা গণতন্ত্রের কথা বলছো। লেফটিস্ট ছাড়া অন্য কোন রাজনৈতিক দলকে যাদবপুরে তোমরা মিটিং করতে দাও না কেন? ভাই, যাদবপুরের বাইরে বিরোধী দলরা মিটিং করতে গেলে আক্রমণ করা হয় কেন? আসতে পারবে না। তুমি ভালোবাসা দেখাচ্ছ নাকি? কি ভালোবাসা দেখাচ্ছ? ওদের প্রতি ভালোবাসা তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। মানে প্রাপ্ত বসুকে আচ্ছা, আমি প্রত্যেককে 30 সেকেন্ড করে দেব কনক্লুডিং কমেন্টের জন্য। শঙ্কুদা, এক মিনিট অনির্বাণ বাবু শেষ করুন, প্রত্যেককে সময় দেব। অনির্বাণ বাবু 10 সেকেন্ডে আপনার বক্তব্য শেষ করুন, বলুন। আমি ওয়ান লাইনারে বলছি। প্রথম কথা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে কথা হচ্ছে শঙ্কুর গায়ে লাগছে, তো ভারী মুশকিল কথা। আমার কথা হচ্ছে ইন্দ্রানুজের পলিটিক্যাল দর্শন বা ওখানে যারা অ্যানার্কিজম কে মনে করে সমর্থন করেন, তাদের পলিটিক্যাল দর্শনের সঙ্গে আমাদের তফাৎ আছে। আমরা বলেছি ওখানে ছাত্রদের উপর যে আক্রমণ হয়েছে, এখানে যাদবপুর ইউনিভার্সিটির নির্বাচন বন্ধ করে রেখেছে, আমরা তার বিরুদ্ধে কথা বলছি। বুঝলাম, বেশ অনির্বাণ বাবু, আমরা একদম সময় কমের দিকে, প্রত্যেককে টাইম দিতে হবে। 30 সেকেন্ড বলুন শঙ্কুদা। হোল্ড অনির্বাণ বাবু। দেখুন, আমার বক্তব্য হচ্ছে সিপিএম এটাকে ছাত্রদের বাকস্বাধীনতা বলুক আর যাই বলুক, আলটিমেটলি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বেস করে, প্রেসিডেন্সিকে বেস করে মাও মাকুরা এক হয়েছে, সাথে ইন্ডিজোটের পিন্ডিজোটকে তৃণমূল এসে যোগ দিয়েছে। এদের এখান থেকে একমাত্র উদ্দেশ্য দেশ বিরোধিতা করা। আপনাকে দেব 30 সেকেন্ড, তবে উনি বলতে দেবেন না। নরেন্দ্র মোদীর বিরোধিতা করা, নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে অফিসিয়াল ক্যাম্পেইন ব্র্যান্ড করা নো ভোট টু বিজেপি, একটা ছাত্র আন্দোলন। সেই ছাত্র আন্দোলনের বিষয় লাইব্রেরিও নেই কেন, পড়াশোনা হয় না কেন, রিক্রুটমেন্ট হয়নি কেন, এসব নয়। বিজেপি বিরোধিতা করো। আর কিসের ভালোবাসা দেখাচ্ছেন? রাতের আপনারা রেল সামলাতে পারছেন না, আবার সরাসরি মহাবাবুদের সাথে দেখা করতে গেছে। তুমি বলো বলো রেল তো ডিরেল হয়ে যাচ্ছে। তোমাদের বিরুদ্ধে অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের মহাবাবুদের সাথে দেখা করতে 30 সেকেন্ড দিলাম। তোমাদের বিরুদ্ধে অভিযোগ।
ওনারা ভয় পেয়েছেন যে ওনাদের 2026-এ জিরো না হয়ে যায়, কারণ বলছি 2016-তে ভারত বিরোধীদের ভয় পাই, সিট ছিল তৃণমূল কংগ্রেসকে ভয় পাই, এখনো পর্যন্ত আমাদের 200 লোক মারা রয়েছে, তোমাদের দেখলে আমরা ভয় পাই, তোমাদের দেখলে যারা ভয় পাবে না তারা চিন্তিত হয়ে যাবে, তারা কি মানুষ? ভয় আছে যদি সিট না তুলতে পারে, একদম ভয় আছে, না যায় যে কোনো মানুষ সভ্য মানুষের তোমাদের থেকে ভয় পেতে হচ্ছে। বিজেপি ভাই মন্দির পুড়িয়ে দিয়েছো, জানেই না সেখানে লোক ভয় পাবে না, তোমরা আক্রমণ করছো, সারা বাংলা জুড়ে সন্ত্রাসবাদীদের তাণ্ডব চলেছে, কাশ্মীর থেকে লোক নিয়ে এসছো, তুমি একদম রাগ করবে না, তুমি চুপ করে থাকো। এই যে ইমরান সম্পর্কে একটা বললো, কেন সে রাজ্যসভার মেম্বার হলো, সিমি স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া ব্যান্ড কেন হলো, পিএফআই যেটা হচ্ছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া কেন ব্যান্ড হলো, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু অরিত্র যে কথাটা বললো যে রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে সেটা এসবি বা ডিআইবি রিপোর্টটা দেবে নবান্ন। আচ্ছা ভাই, এটা ছাড়াও তো আইবি বলে একটা কথা আছে, সেটা গাইডেড বাই সেন্ট্রাল, এসআইবি সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো, সেটাও তো সেন্ট্রালের। তাহলে তারা কেন চুপ করে আছে? কেন সেন্ট্রাল গভর্নমেন্ট চুপ করে আছে? কেন সেন্ট্রাল গভর্নমেন্ট যখন জেলে যাচ্ছে, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট জানতে পারছে যে এরা আজকে তৃণমূল সরকার যদি ল এন্ড অর্ডার ফেলিওর করে তার রেসপন্সিবিলিটি আমাদের উপর যায়। অরিত্র 30 সেকেন্ড, অরিত্র 30 সেকেন্ড, অরিত্র 30 সেকেন্ড, অডিও ডাউন, অরিত্র 30 সেকেন্ড বলো, 2021 অডিও ডাউন আছে, শুনতে পাবেন থামুন আপনারা, গোটা বলুন, এই আপনারা আগে অডিও ডাউন আছে, অরিত্র বলো। এই গোটা ঘটনার রাজনৈতিক সামারিটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চাল, দ্বিমুখী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে সিপিএমকে রিলিভেন্স দেওয়ার জন্য। আপনি দেখুন গোটা ঘটনাটা চলছিল এসএফআই, উল্টো দিকে চলে আসার কথা ছিল টিএমসিপি, কিন্তু ছাত্র পরিষদ নেই। কথা বলছেন কারা? অরূপ বিশ্বাস, মহুয়া মৈত্র, এদেরকে আপনারা দেখছেন। এরা কি ধরনের ছাত্র, কেন তারা কথা বলবেন? ছাত্র পরিষদকে কমপ্লিটলি সরিয়ে দিয়ে লড়াইটা শুরু হয়ে গেল সুজন চক্রবর্তী মানে মেন স্ট্রিম সিপিএম ভার্সেস মেন স্ট্রিম তৃণমূল। এখানে ছাত্রদের আন্দোলন, নির্বাচন নিয়ে কথা সমস্ত বন্ধ হয়ে গেল। এর মূল সামারিটা আপনাকে আমি বলে দিচ্ছি কনক্লুডিং পয়েন্টে। তৃণমূল কংগ্রেসের একটা পরিশীলিত এটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, বাম এবং বামপন্থাকে রেলেভেন্স তৈরি করানোর জন্য আমার এখানে একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার মেসেজ, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি দেখছেন বা আপনি অবশ্যই আপনার কাছে খবর পৌঁছয়, আপনি এইটুকু শুনে রাখুন যে আপনি যদি কোনো একটা কর্ম করেন না তার একটা ফল থাকে। ভারতের শাস্ত্র বলছে কর্মাণি এবাদিকারস্তে মা ফলে সুকাদাচনা মা কর্ম ফল হেতুর্ভূ মাতে স্বঙ্গস্থ কর্মাণি, অর্থাৎ আপনি কর্ম করবেন, আপনি জঙ্গিদের সঙ্গে জোট বাঁধবেন, আপনি ভারত বিরোধিতা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, যেই হোক না কেন ভেতরে ভেতরে তারা তো নিজেরা জানে কি করছে, তারা কর্মফল তো অবশ্যই পেতে হবে। এই ভারত আমার মা, ভারত আমার জন্মভূমি, এই ভারতের বিরুদ্ধে যারা কাজ করবে ভোট বা টাকার জন্য, তাদের বিরুদ্ধে তো আমরা কথা বলবো। এবং শুধু আমরা নয়, যখন মানুষের প্রতিরোধ হবে আর কর্মফল এক এক করে এক একজন এই দেশ বিরোধীরা পাবে, তখন চিৎকার করে করে হয়তো বলবেন যে আর সহ্য করতে পারছি না, এবার ছেড়ে দাও। কিন্তু ভারতের মানুষ তখন আপনাদের বলবে যে যখন ভোট এবং টাকার জন্য আমাদের ব্যবহার করে আমাদের জীবন, আমাদের জীবিকা সব কিছু নষ্ট করেছেন, আমাদের জীবনের অস্তিত্ব নিয়ে খেলা করেছেন শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, তখন কি ভাবছিলেন? ভারতের মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা জঙ্গিদের পক্ষে দাঁড়ান। জঙ্গিদের পক্ষে দাঁড়াবেন না, আর যাই করুন না কেন নিজেদের কারেকশন করুন, এখনো সময় আছে। 2026 তো 1 বছর। দেখতে থাকুন কিশলয়ের অগ্নিবাণ, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরছি ছোট্ট বিরতির পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।